Good evening, everyone. It's raining today. How are you? Now let's today started my class biology class 10. The chapter is life processes and the topic is transportation. তো চলো আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের অর্থাৎ জীবন প্রক্রিয়ার তৃতীয় যে জীবন প্রক্রিয়ার অংশটা অর্থাৎ ট্রান্সপোর্টেশন বা পরিবহন এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রত্যেকটা জীবকোষের মধ্যে বিভিন্ন উপাদানের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে পৌঁছে দেওয়ার জন্য যে প্রক্রিয়াটা এটাকেই আমরা বলি কি পরিবহন বা ট্রান্সপোর্টেশন। তো এই পরিবহন বা ট্রান্সপোর্টেশন বলতে আমরা এক কথায় যেটা বুঝি, যে প্রক্রিয়ার মাধ্যমে জীব তার দেহকোষের মধ্যে তরল মাধ্যমের সাহায্যে খাদ্য উপাদান, ভিটামিন, হরমোন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন প্রকার বিপাকজাত পদার্থ নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয়, তাকেই আমরা বলি কি পরিবহন বা ট্রান্সপোর্টেশন। তো এই যে পরিবহন বা ট্রান্সপোর্টেশনে প্রত্যেকটা জীবকোষের মধ্যে কি কি উপাদানের পরিবহন ঘটে সেই কথাগুলি যদি আমরা জানতে চাই, তো কি কি ধরনের উপাদানের পরিবহন ঘটে সংজ্ঞা দিয়ে আমি বলেছি যে খাদ্য, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ভিটামিন, হরমোন, বিভিন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলি পরিবাহিত হয়। তো এই যে উপাদানগুলি বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় তার জন্য নির্দিষ্ট একটা মাধ্যমের প্রয়োজন হয়, অর্থাৎ মিডিয়াম অফ ট্রান্সপোর্টেশন। তো এখানে উদ্ভিদ আছে, প্রাণী আছে। আমরা দেখব প্রাণীদের ক্ষেত্রে এই যে পরিবহনের যে মাধ্যমটা সেটা হলো রক্ত এবং লসিকা অর্থাৎ ব্লাড অ্যান্ড লিভ। ঠিক সেরকম উদ্ভিদের ক্ষেত্রেও একটা পরিবহনের মাধ্যম আছে যেটাকে আমরা বলি কি জল বা ওয়াটার। তো আজকে প্রথমেই আমরা জানব যে প্রাণীদের ক্ষেত্রে বিশেষ করে মানুষের মধ্যে কিভাবে এই পরিবহন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, অর্থাৎ ট্রান্সপোর্টেশন ইন হিউম্যান বিংস। তো আমরা বলেছি যে প্রাণীদের পরিবহনের মাধ্যম রক্ত এবং লসিকা, ব্লাড এবং লিভ। তো প্রথমে জানি এই যে পরিবহনের মাধ্যম রক্ত বা ব্লাড, এটা আসলে কি? রক্ত এক প্রকার অস্বচ্ছ, লবণাক্ত, তন্তুবিহীন, ক্ষারধর্মী তরল যৌগকণা, অর্থাৎ এক ধরনের লিকুইড কানেকটিভ টিস্যু। সেটা কি ধরনের? অস্বচ্ছ। আসলে কি, আমরা যদি এক গ্লাস ওয়াটার নেই আর এক গ্লাস ব্লাড নেই, দুইটা গ্লাসে, আমরা দেখব কি জলের বোতলের ইনস অ্যান্ড আউট সবটাই পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এই রক্তের যে গ্লাসটা, সেই গ্লাসটা কিন্তু চারদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা হলো কি স্বচ্ছ আর রক্তটা কি অস্বচ্ছ। সেখানে কোনো প্রকার তন্তু বা জালক জাতীয় কিছু থাকে না, যেটা জলের মধ্যেও থাকে না। ক্ষারধর্মী বললাম এবং লবণাক্ত বললাম। এক ধরনের লবণ থাকে তার মধ্যে, সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম বাইকার্বনেট মিশ্রিত থাকে রক্তের মধ্যে, তাই সেটা সল্টি টেস্ট হয়। এই রক্তটা লাল বর্ণের আমাদের ক্ষেত্রে। প্রশ্ন থাকে, হোয়াই ব্লাড ইজ রেড ইন কালার? রক্তটা কেন লাল হয়? রক্তের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে।
এই হিমোগ্লোবিন থাকার জন্য কিন্তু রক্তের রংটা কি হয়, লাল হয়। তাহলে আমাকে জানতে হবে হিমোগ্লোবিনটা কি। হিমোগ্লোবিন আমি যেটাকে ফ্র্যাকশন করি, হিম যোগ গ্লোবিন। হিম মিন্স লৌহ, গ্লোবিন মিন্স প্রোটিন, অর্থাৎ হিমোগ্লোবিন হলো কি লৌহ গঠিত প্রোটিন। আর এই হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই কি রক্তের রংটা কি হয়, লাল হয়। ব্যতিক্রমে আমরা দেখেছি যে আরশোলা চিংড়ি, তাদের রক্তে কিন্তু হিমোগ্লোবিন থাকে না, তাদের রক্তে তাম্র গঠিত হিমোসায়ানিন থাকে, ফলে তাদের রক্তের রংটা কি হয়, তাম্র বর্ণের হয়। তো এই হিমোগ্লোবিন যখন রক্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন সে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, যখন হিমোগ্লোবিন রূপে সারা দেহে অক্সিজেন পরিবহন করে। আবার কার্বোঅ্যামাইনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন ঘটে। ঠিক আছে তো? এই হিমোগ্লোবিনের পরিমাণ আমাদের দেহের মধ্যে কত থাকে, 14.5 গ্রাম পারসেন্ট, 14.5 গ্রাম পারসেন্ট, অর্থাৎ প্রতি 100 ml রক্তে 14.5 গ্রাম কি থাকে, হিমোগ্লোবিন থাকে। আর এই হিমোগ্লোবিনের পরিমাণটা যদি তার চাইতে কমে যায়, তখন আমরা বলি তার মধ্যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ দেখা দেয়। এই হিমোগ্লোবিনটা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করি আমরা, সেটার নাম কি, হিমোগ্লোবিনোমিটার। তোমরা শর্ট কোশ্চেনের জন্য এটা খেয়াল রাখবে যে হিমোগ্লোবিন পরিমাপক যন্ত্রের নাম কি, হিমোগ্লোবিনোমিটার। ঠিক আছে তো? এগুলো হিমোগ্লোবিন। এখন দেখো, রক্তের সংজ্ঞাতে আমরা একটা কথা বলেছি, রক্তকে কি বলা হয়, তরল যৌগ কলা বলা হয়, লিকুইড কানেকটিভ টিস্যু বলা হয়। কেন বলা হয় তাকে? হোয়াই ব্লাড ইজ লিকুইড কানেকটিভ টিস্যু? আসলে কি, রক্তের যে ধর্মগুলি, বৈশিষ্ট্যগুলি, ক্যারেক্টারগুলি, এগুলি কানেকটিভ টিস্যুর বৈশিষ্ট্য। যে রক্তটাকে ভ্রূণজ মেসোডাম থেকে তৈরি হয়, রক্তের ভিত্তিপর্দা থাকে না, রক্তের ধাত্রের পরিমাণটা কোষীয় উপাদানের চাইতে বেশি থাকে। আর এই রক্তর যে তরল ধাত্রটা, সেটা কি করে, বিভিন্ন অঙ্গ বা যন্ত্রগুলির সঙ্গে একটা সংযোগ স্থাপন করে, যোগাযোগ রক্ষা করে। এইসব কারণে আমরা রক্তটাকে এক কথায় বলি তরল যৌগকলা বা কানেকটিভ টিস্যু। এখন এই রক্তের উপাদানগুলি কী কী, কম্পোনেন্টস অফ ব্লাড। আমি দেখো এখানে একটা ছকের আকার আমি বোর্ডে দেখিয়ে দিয়েছি রক্তের উপাদানগুলি কি। এই যে দেখো এখানে আছে ব্লাড। ব্লাডের মধ্যে দু ধরনের কম্পোনেন্ট থাকে প্রধানত, একটা রক্তরস বা প্লাজমা, আর একটা রক্তকণিকা বা কর্পাসল। রক্তরস থাকে 55%, রক্তকণিকা থাকে 45%। ঠিক আছে? আর এই রক্তকণিকাকে আমরা আবার 3 ভাগে ভাগ করি। কি কি? লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসল অর্থাৎ আরবিসি, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসল অর্থাৎ ডব্লিউবিসি, এবং অনুচক্রিকা বা প্লেটলেটস। এবার আসি আমরা এই শ্বেতকণিকাকে আবার আমরা দু ভাগে ভাগ করতে পারি, একটা অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট, আর একটা দানাদার বা গ্র্যানুলোসাইট। আবার দানাদারকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা কি লিম্ফোসাইট, দ্বিতীয়টা মনোসাইট। অদানাদারকে ভাগ করা হয় ক ভাগে, নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল। ঠিক আছে তো? এগুলি কি রক্তের উপাদানগুলি কি কি। এখানে আমি ছবির মধ্যেও দেখে দিয়েছি ব্লাড সেলগুলি কি কি। এখানে হোয়াইট ব্লাড কর্পাসলগুলি, এই যে 5টা হোয়াইট ব্লাড কর্পাসল আছে, ব্যাসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। এ আছে কি ইরিথ্রোসাইট অর্থাৎ রেড ব্লাড সেল, এটা আছে কি থ্রম্বোসাইট অর্থাৎ প্লেটলেটস বা অনুচক্রিকা যেটাকে বলা হয়। এগুলি আছে কি রক্তের উপাদানগুলি। ঠিক সেরকম একটা রক্তের উপাদান যদি আমি এখানে মডেলের আকারও দেখাতে পারি, যে এই যে রক্তের উপাদানগুলি পরিষ্কার দেওয়া আছে, দেখো ছবিতে যেরকম আলাদা আলাদা করে দেওয়া আছে রক্তের উপাদানগুলি, ঠিক এখানেও সুন্দরভাবে ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা ওই ছবিটার লেভেলিংয়ের সঙ্গে এই ছবিটা মিলিয়ে দেখবে যে হুবহু এক আছে ব্লাডের কম্পোনেন্টসগুলি। ঠিক আছে? এগুলো রক্তের উপাদান। তো এই রক্ত পরিবহনের মাধ্যম, আমাদের মানুষের পরিবহনের মাধ্যম কি, রক্ত বা ব্লাড। এই পরিবহনের মাধ্যমগুলি অর্থাৎ রক্তটা কার সাহায্যে
এই রক্তের সারা দেহে পরিবহন ঘটায়। এটাকে আমরা বলবো কি একটা পাম্প যন্ত্র বা হৃৎপিণ্ডের সাহায্যে আমাদের দেহে রক্তের পরিবহন ঘটে একটা যন্ত্রের সাহায্যে, সেটার নাম কি হৃৎপিণ্ড বা পাম্প যন্ত্র। তো এই হৃৎপিণ্ড বা পাম্প যন্ত্র কোথায় থাকে? এই জায়গাতে ফুসফুসের মাঝখানে একটু বাম দিক ঘেঁষে থাকে আমাদের হৃৎপিণ্ডটা। দেখো আমি একটা মডেলের সাহায্যে আবার হৃৎপিণ্ডটা দেখাই। এখানে এই আছে আমাদের হৃৎপিণ্ডটা, ঠিক আছে? তো এই হৃৎপিণ্ডে কি কি অংশগুলি আছে আমি বোর্ডে আবার ছবির মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখো আছে এই যে একটা দুইটা অলিন্দ থাকে, দুইটা নিলয় থাকে। তারপরে কি আছে? হৃৎপিণ্ডের ধমনীগুলি আছে, শিরাগুলি আছে, আমি চিত্রের মাধ্যমে দেখাবো। প্রত্যেকটা অলিন্দ মাঝখানে একটা সেপারেটিং ওয়াল থাকে, নিলয়ের মাঝখানে একটা সেপারেটিং ওয়াল থাকে। এই হৃৎপিণ্ডটা বাইরের দিকে একটা দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত থাকে, যে আবরণটাকে বলা হয় কি পেরিকার্ডিয়াম। কি নাম বললাম? পেরিকার্ডিয়াম নামক একটা আবরণ দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? তো তো এই হৃৎপিণ্ডটা দেখতে অনেকটা শাঙ্খবাকার থাকে, ঠিক আছে? আমি ছবিতে আবার এখানেও তোমাদের দেখিয়ে দিচ্ছি হৃৎপিণ্ডটা কিরকম আছে। দেখো এই যে হৃৎপিণ্ডটা এখানে আছে, এখানে দুইটা অলিন্দ, বাম অলিন্দ এবং ডান অলিন্দ, বাম নিলয় এবং ডান নিলয়। এখানে আছে বিভিন্ন প্রকার শিরা ধমনীগুলি, যার মধ্য দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পৌঁছায়, আবার হৃৎপিণ্ড থেকে ফুসফুসও যায়, ঠিক আছে? তো এই হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দুইটা ঘটনা ঘটে, একটা সিস্টোল আর একটা ডায়াস্টোল। অর্থাৎ এই যে বললাম হৃৎপিণ্ড প্রতিনিয়ত স্পন্দন ক্রিয়াটা চালিয়ে যায়, সংকুচন এবং প্রসারণ। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত যে সংকুচন সেটাকে বলা হয় কি সিস্টোল, আর স্বতঃস্ফূর্ত যে প্রসারণ সেটাকে বলা হয় কি ডায়াস্টোল, ঠিক আছে? তো এই স্বতঃস্ফূর্ত সংকুচন এবং প্রসারণের মাধ্যমেই হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তটা পরিবাহিত হয়। এখন আমরা যদি বলি এই হৃৎপিণ্ডের স্পন্দনটা কিভাবে মাপা হয়, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তোমরা দেখেছো ডাক্তারবাবুরা কানে দিয়ে একটা যন্ত্র দিয়ে মাপে, যেটাকে বলা হয় কি স্টেথোস্কোপ। আমি 2 নম্বর যন্ত্রের কথা বললাম এটা পড়াতে গিয়ে। স্টেথোস্কোপ যেটা কি হৃদস্পন্দন মাপা হয়। এর আগে একটা যন্ত্রের নাম বলেছিলাম, কি নাম? হিমোগ্লোবিন পরিমাপক যন্ত্র, হিমোগ্লোবিনোমিটার। তাহলে এখানে বললাম কি হৃদস্পন্দন মাপক যন্ত্রের নাম কি স্টেথোস্কোপ। আর এই স্টেথোস্কোপের সাহায্যে যে হৃদস্পন্দন মাপা হয় সেটা মিনিটে গড়ে 70 থেকে 72 বার হয়, খেয়াল রাখবে সেটা। তো এবার যদি বলি এই যে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্তের পরিবহনটা হয়, আমরা যদি একটা রেখচিত্রের সাহায্যে দেখতে চাই, এই হৃৎপিণ্ডের পরিবহনের ক্ষেত্রে আমরা ওই যে দুইটা শব্দ, একটা সিস্টোল একটা ডায়াস্টোল, এই সিস্টোল এবং ডায়াস্টোল অর্থাৎ সংকুচন এবং প্রসারণ, এই দুইটা ঘটনা স্পন্টিনিয়াসলি চলতে থাকে। তো কি হয় দেখো, এখানে ছকের মাধ্যমে এটা দেখা আছে। এখানে আমরা দেখলাম হৃৎপিণ্ড ছকের মাধ্যমে যদি দেখি তার রেখচিত্রের সাহায্যে, যেমন দেখো দেহের বিভিন্ন কলাকুষ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরা এবং মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে এসে পৌঁছায়, ঠিক আছে? এই ডান অলিন্দ থেকে রক্তটা ডান নিলয়ে যায়, ঠিক আছে? তো এই দেখো এই দুইটা অলিন্দ এবং নিলয়ের মাঝখানে একটা সেপারেটিং ওয়াল থাকে। নিলয় এবং অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয় দুইটার মাঝখানে একটা সেপারেটিং ওয়াল থাকে। এই ওয়ালগুলি থাকার উদ্দেশ্যটা কি? এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসলো? ডান অলিন্দে আসলো। তো এই ডান অলিন্দ ভর্তি হওয়ার পর এখানে থাকে কি কতগুলি কপাটিকা থাকে, বাইকাস্পিড, ট্রাইকাস্পিড, পালমোনারি কপাটিকা, বিভিন্ন কপাটিকাগুলি থাকে। এই কপাটিকা খুলে যায়, এখান থেকে নিচে নেমে আসে। তো এই যে রক্তটা কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই রক্তটা কিন্তু বাম নিলয়ে পৌঁছাতে পারে না, ফলে কি হয় রক্তটা এখান দিয়ে আবার ফুসফুসে যায়। কোথায়? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়। কেন গেল সেখানে? সেখানে অক্সিজেন
গ্রহণ করার জন্য কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত হয়ে আবার ফুসফুস ও শিরার মাধ্যমে বাম অলিন্দে আসলো। সেই বাম অলিন্দ থেকে আবার পূর্বের মতো কোথায় আসলো, কপাটিকা খুলে গেল, বাম নিলয়ে আসলো। বাম নিলয় থেকে সেই অক্সিজেনযুক্ত রক্ত কোথায়, মহাধমনী এবং ধমনীর মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছে গেল। তাহলে এইভাবে দেখো, হৃৎপিণ্ড এবং ফুসফুস এবং দেহের কলাকোষ, এদের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে এই রক্তের পরিবহনটা ঘটে, ট্রান্সপোর্টেশন অফ ব্লাড ইন হিউম্যান বিংস। ঠিক আছে, তো এইভাবে রক্তের পরিবহনটা ঘটে। এই ক্ষেত্রে দেখো, পরিবহনের জন্য আমরা কি দেখলাম, এখানে কতগুলি বাহকের প্রয়োজন হয় বা রক্তবাহের প্রয়োজন হয়। যে রক্তবাহকগুলিকে আমরা 3 প্রকার দেখি, একটা ধমনী, একটা শিরা, একটা জালক। এই 3 প্রকার বাহকের রক্তবাহের মাধ্যমে রক্তটা দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। তো এই যে রক্ত পরিবহন হওয়ার সময় রক্তবাহের গাত্রে একটা পার্শ্বচাপ প্রয়োগ করে, আর এই পার্শ্বচাপটাকে বলা হয় রক্তচাপ বা আমরা যেটাকে বলি ব্লাড প্রেশার। ঠিক আছে, তো আর এই ব্লাড প্রেশার মাপার জন্য আরেকটা যন্ত্র আমাদের ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় কি স্পিগমোম্যানোমিটার। আমি 3 নাম্বার যন্ত্রের কথা বললাম, স্পিগমোম্যানোমিটার। 1 নাম্বার বললাম হিমোগ্লোবিন পরিমাপক যন্ত্র, হিমোগ্লোবিনোমিটার। 2 নাম্বার বললাম হৃদস্পন্দন মাপক যন্ত্র, কি বললাম, স্টেথোস্কোপ। আরেকটা কি বললাম, রক্তচাপ মাপক যন্ত্র, যাকে বললাম কি স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে, তো তো এতক্ষণ যেগুলি বললাম এগুলি হলো কি প্রাণীদের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ক্ষেত্রে। আর এই পরিবহনে আরেকটা জিনিস সাহায্য করে, যেটাকে বললাম লিম্ফ। লিম্ফটা কি, আসলে সেটা হরিদ্রাবক এক ধরনের তরল পদার্থ, যেটাও এই পরিবহনের কাজে, পুষ্টির কাজে ব্যবহৃত হয়। তো আরেকটা, যেহেতু জীবের পরিবহন, সজীব বস্তুর পরিবহন, এই ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এই পরিবহন প্রক্রিয়াটা চলে। উদ্ভিদের পরিবহনের জন্য 2টা সংবহন কলা থাকে, একটা জাইলেম, একটা ফ্লোয়েম। জাইলেম কি করে, মূলরোম দ্বারা যে জলটা আসে সেটা ঊর্ধ্বমুখী পরিবহন ঘটায়, আর ফ্লোয়েম করে কি তার সারা দেহে পৌঁছে দেয়, অর্থাৎ উভয়মুখী পরিবহন ঘটায়। এই জাইলেম ফ্লোয়েমের মধ্যে তাদের পরিবহনের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে, এই উদ্ভিদের মধ্যে দেহের বিভিন্ন উপাদানগুলি পরিবাহিত হয়। জাইলেমের উপাদান আছে, জাইলেমের 4টে উপাদান আছে, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। ফ্লোয়েমের মধ্যে আছে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। এই জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে এই যে উদ্ভিদের যে রসের পরিবহন, যেটাকে আমরা বলি কি রসের উৎসুত বা অ্যাসেন্ট অফ সেপ, রসের উৎসুত বা অ্যাসেন্ট প্রক্রিয়ার মাধ্যমে মূলরোম দ্বারা শোষিত জল উপরে পাতা পর্যন্ত পৌঁছে দেয়, এটাকে উদ্ভিদের পরিবহন বলে। তো আমরা এতক্ষণ বললাম প্রাণীর পরিবহন এবং উদ্ভিদের পরিবহনের বিভিন্ন প্রক্রিয়াগুলি, কিভাবে উদ্ভিদ দেহে পরিবহন হয় এবং কিভাবে প্রাণী দেহে পরিবহন হয়। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। চিত্রগুলি ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে, আর চিত্র যত প্র্যাকটিস করবে দেখবে তত তোমাদের পড়াটাও বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা এখানে রাখছি। পরবর্তী ক্লাসে আমরা এই পরিবহন সম্পর্কিত ছোট প্রশ্নগুলি উত্তর সহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আবারও বলছি, যারা এখনও আমার এই অঙ্কুরন বায়োলজি ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে, লাইক করবে এবং প্রয়োজনীয় প্রশ্ন উত্তর জানার জন্য কমেন্টসের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে। শুভরাত্রি।